Welcome. Both planet. গল্পের দেশে আবার আপনাদের নিয়ে যেতে আমরা তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ ও রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের এক বিশেষ প্রয়াস ভূত প্ল্যানেট ইউটিউব চ্যানেল। থাকবে বাংলা ও সাহিত্যের বাছাই করা কিছু গল্প ও আপনাদের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক অভিজ্ঞতা। কি এবার হয়তো নিশ্চয়ই ভাবছেন যে আপনাদের ভৌতিক অভিজ্ঞতা কি করে থাকবে? তাহলে বলি, তার জন্য অবশ্যই আপনাদের গল্প পাঠাতে হবে। গল্প কি করে পাঠাবেন? তার জন্য আপনাদের মেইল করতে হবে bhootplanet@gmail.com এ, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা গল্প পাঠাতে পারেন। আমাদের কিন্তু খুঁজে পাওয়া এতটা কঠিন নয়। সমস্ত লিংক আমি দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন সেকশনে। সো তোমরা সবাই ডেসক্রিপশন বক্স চেক করো এবং সেখান থেকে ঘটনাগুলি আমাদের পাঠাতে থাকো। তার সঙ্গে গল্প শুরুর আগে আপনাদের কাছে একান্তই অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং তার সাথে সাথে গল্পগুলি কেমন লাগছে আপনারা আপনাদের বিভিন্ন মতামতগুলি কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। তো শুনতে থাকুন আজকের আমাদের বিশেষ নিবেদন, শ্রী হেমন্ত কুমার রায়ের লেখা পোড়ো বাড়ি। শ্রী হেমন্ত কুমার রায়, প্রকৃত নাম প্রসাদ দাস রায়, জন্ম 14 এপ্রিল 1888, একজন বাঙালি সাহিত্যিক ও গীতিকার। লিখেছেন ছোটদের জন্য নানান রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প। তাছাড়াও রয়েছে ভৌতিক অ্যাডভেঞ্চার ও ঐতিহাসিক বিভিন্ন গল্প ও উপন্যাস। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে ও গল্প পাঠে আমি এজি ও আমার সঙ্গে রয়েছে রাকেশ। তো শুনতে থাকুন আজকের আমাদের বিশেষ নিবেদন, শ্রী হেমন্ত কুমার রায়ের লেখা পোড়ো বাড়ি। বাড়িওয়ালা বললেন, হ্যাঁ মশাই, ওই দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে তো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় তা আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। আমি বললুম, বাড়িখানা আমার পছন্দ হয়েছে। আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নই মশাই, আর আমার কাছে তো বন্দুক আছে। কিন্তু আপনি ভাড়া কত চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্য আগে আমি 125 টাকা ভাড়া পেতাম, কিন্তু একে এখন দিনকাল খারাপ। তাছাড়া বাড়িখানার সুনাম আমি আবার ফিরিয়ে আনতে চাই, বুঝলেন কিনা? তাই আপাতত আপনার জন্য 50 টাকা করে পেলেও আমি খুশি হব। হ্যাঁ, আমি বললুম, বেশ তাই সই। লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটি অস্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাড়া কম হোক, কিন্তু এই পুরো বাড়ির জন্য অবশেষে কিনা ভাড়াটিয়া জুটল, এটাই সে সৌভাগ্য বলে মনে করলেন। লোকটার দেহ হাড় ঝিরঝিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিলেন, পুরাতন হাঁপাতন রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে দেখলে মনে হয় সে যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে লাঠিটা ঠক ঠক করতে করতে সে চলে গেল। আমিও বাঁচলুম।
কিন্তু কেন জানি না তাকে দেখে আমার অস্বস্তি হতে লাগলো, যেন সে কোনো অভাবনীয় গ্রহের অগ্রদূত। এতদিন বিহারে ছিলাম কর্মস্থলে, সেখান থেকে হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবার বর্গকে আপাতত বিহারে রেখে আমার বিহারি বেয়ারা রামসহাইকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বসবাসের খোঁজে। ভাড়া পেলেও মনের মতো বাসা, ফ্লোরের উপরে দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা আর ওপরে 2খানা ঘর, তার ওপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী এবং 2 ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতে আমাদের দিব্যি হয়ে যাবে। গেলবারের সাম্প্রতিক দাঙ্গা হাঙ্গামা নাকি এখানে চরম উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তারা কেউ কেউ নাকি তাতে মারা পড়ে, কেউ কেউ পালিয়েও যায়, আর তারপর থেকে কেউ আর ফিরে আসেনি। আর সেই থেকে বাড়িটা পোড়ো হয়ে আছে। বাড়িটা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি ও অগ্নিকাণ্ডের ফলে যে অস্তিত্ব ও প্রায় লোপ পেতে বসেছে, আজও সেখানে বসতি নেই। দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। প্রায় 8 পোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেই জন্য যদিও বিশেষ মাথা ঘামাইনি, কারণ আমি নিজে ঘরগুলো মানুষ, আর আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিকর। রামসহাই আদতে বিহারি হলেও বেশ বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। বলল, রাম, আজকের মতো তুমি ওই বাড়ির দোতলাটা একটু সাফ করে রেখো। আজই সন্ধ্যার আগে রাত কাটানোর জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে উঠবো, বুঝেছো? রাম বলল, জি আজ্ঞে হুজুর। ভাবতে লাগলো বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জলজল করে উঠলো কেন? এ কি আনন্দিত, না তার জন্য অন্য কোনো রহস্যময় কারণ আছে? এই প্রশ্নের উত্তর পেল সেই রাতে। আগেই বলেছি, বাড়ির দোতলায় মাত্র 2খানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর 2খানা বেশ বড় সড়ো। বাড়িতে এসে যখন উঠল তখন সন্ধ্যা হয়। স্থির করল নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণ দিকের ঘরটাই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি, নিজেদের পদধ্বনি চারিদিকে প্রতিধ্বনিত করে তুলল। কিন্তু পরক্ষণে মনে হলো আরো কেউ কেউ পদচারণা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাঁকা করা পুরো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যে ভ্রমটা মন থেকে মুছে ফেলার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার তবু একটা কথা মনে হতে লাগলো, এই বাড়িতে আমরা ছাড়া আরো কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। খালি ভিউ মন। ভূত মানি না, ভূতের গল্প শুনেছি কিন্তু ভূত কখনো দেখিনি, এবং দেখবো বলে কখনো বিশ্বাসও করি না। কত মানুষের মনের উপর কাজ করে কোনো কোনো স্থান কালের বিশেষজ্ঞ, অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। থাক, যাই হোক, প্রথমে ঘরে ঢুকে পড়ল এক বিপদে। দক্ষিণ দিকে জানলা খুলে দিতেই মনটা কেমন যেন শিউরে উঠল। পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারল জানলার বাইরের দিকে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটি ডোবা, আর তারপরে খানিকটা ভাঙা জমির উপর রয়েছে ভাঙাচোরা লন্ডভন্ড খানিকটা বস্তি। আর কোথাও কোনো জনপ্রাণী তুমি মাত্র সারা শব্দও নেই। বলল, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুরে বা বিড়ালে পচা দেহ পড়ে আছে, দেখো। এই গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে ঘরে থাকা যাবে না। চলো চলো, পশ্চিমের ঘরে যাই। রাম বলল, তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়ল আর এক কারণে। সুইচ টেপাটেপি করেও যখন আলো জ্বালাতে পারলুম না, তখন বুঝলুম ইলেকট্রিকের তার কোথাও নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। বিচলিত হয়ে রামকে বলল, রাম, তুমি বাজার থেকে একটা বাতি কিনে আনো তো। আজকে রাতটা তো কোন রকমে কাটিয়ে দিই।
তারপর না হয় কাল সকালে উঠে অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া যাবে। বাতি নিভিয়ে কেমন একটা অহেতুক অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করল। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে, কিন্তু তন্দ্রা ঘরে মনে হচ্ছিল ঘরের ভেতর কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা, এবং মুখের উপর পড়ল যেন কারো নিঃশ্বাস। আমি কি স্বপ্নালোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তে অনুভব করলুম আমার ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবন দেহ, ক্রমশ জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ, আর সেই সঙ্গে টের পেলুম একটা চান্টক গন্ধ। ধরপড় করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম, এবং পর মুহূর্তে আচমকা দপ করে চলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বলার ব্যাপারটা আমাকে বিস্মিত করলো না, কারণ সর্বপ্রথমে আমার দৃষ্টি আকৃষ্ট হলো ওই বিছানার দিকে। কে ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানাতে তো কেউ নেই। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফোরিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কিছুই আবিষ্কার করতে পারলাম না। কি ভ্রম, কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হয়, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালাতে পারিনি, সেটা হঠাৎ আপনি জ্বলে উঠলো কেমন করে? এগিয়ে গিয়ে সুইচ তুলে দিল, কিন্তু অনেক চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি, এখন চেষ্টা করেও তাকে নেভাতে পারলাম না। সব কেমন যেন অস্বাভাবিক ব্যাপার। এবং তাদের দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো, রাম রাম রাম। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে। আমার চিৎকার শুনে ভেতরে ছুটে এলো হন্তদন্ত হয়ে। রামকে বললুম, রাম রাম রাম, এতক্ষণ ধরে আমার বিছানার উপর কে শুয়েছিল? তারপর চেয়ে দেখো, ঘরে আলোটা আপনি জ্বলে উঠেছে। আমার মুখে ওখানে ফেল করে তাকিয়ে রাম থ হয়ে দাঁড়িয়ে রইল। সে বেশি ভয় পেয়েছে নাকি বেশি হতভম্ব হয়েছে সেটা বোঝা গেল না। এবার আমার বিছানার দিকে তাকিয়ে আমার বুকটা কেমন যেন ধরাস করে উঠল। ও আবার কি? বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদা মাখা পদচিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেকটা বড়। আমি প্রায় চেঁচিয়ে উঠে বলে উঠলুম, এগুলো কি? আমি হলপ করে বলতে পারি আধ মিনিট আগে থাবার দাগগুলো এখানে ছিল না রাম, এগুলো কি? আপদগ্রস্ত কণ্ঠে রাম বললেন, হুজুর বাইরে চলে আসুন, হুজুর চলে আসুন, হুজুর বাইরে চলে আসুন। বাইরে চলে এলো, একেবারে বাড়ির বাইরে শেষ রাতটা কাটলো রাস্তার ধারে। সকালে বাড়িওয়ালার সাথে দেখা, সব কথাকে খুলে বলল। বাড়িওয়ালা সব কথা শুনে বললেন, আরে মিছেই ভয় পেয়েছেন, ঘরের ভেতরে ভাম বেড়াল এসেছিল, ভাম বেড়াল। এই পাশের ডোবায় এই ভাম থাকে, বুঝলেন তো? কিন্তু সে বন্ধ ঘরের ভেতরে এলো কেমন করে? কেন, জানলা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলাতে লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। আচ্ছা ঠিক আছে, ধরলুম তাই। কিন্তু ভাম যখন ঘরের ভেতর নেই, তখন তার পায়ের চিহ্নগুলো বিছানার উপর পড়লো কি করে? আরে আপনি ভুল দেখেছেন, আরে পায়ের চিহ্ন আগে থেকেই বিছানার উপরে ছিল। আর ওই ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? তারের ভেতর গলদ থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনি পাখা চলে, আপনি আলো জ্বলে, আপনি ওসব নিয়ে খামোখা চিন্তা করছেন।
আরে মশাই, আমি আজই সব বন্দোবস্ত করে দিচ্ছি, আপনার কোনো চিন্তা নেই। দেখছি বাড়িওয়ালার উজুরের অভাব নেই। আমি শুকনো হাসি এসে বলব, না মশাই, আমার তো আর কোনো ভাবনাই নেই, কারণ কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়বো। নমস্কার। শুনলেন আজকের আমাদের নিবেদন, শ্রী হেমন্ত কুমার রায় লেখা পোড়ো বাড়ি। এরকম আরো গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভূত প্ল্যানেটকে। আজকের গল্প পাঠে ও সমগ্র চরিত্রে এজে ও আমার সঙ্গে রয়েছে রাকেশ। পোস্টার ডিজাইনিং ও ভিডিও এডিটিং এজে, আবহ নির্মাণে রাকেশ, সমগ্র পরিচালনায় এজে ও রাকেশ। আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ভূত প্ল্যানেটকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের বিভিন্ন মতামতগুলি আমাদের কমেন্ট করে জানান। তো এপিসোড থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের দুটো কথা বলতে চাই। ভূত প্ল্যানেটের কাজ হচ্ছে শুধুমাত্র তোমাদের সঙ্গে ঘটা কোন সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। এছাড়া কিন্তু ভূত প্ল্যানেটের অন্য কোনো উদ্দেশ্য নেই। ভূত প্ল্যানেট কখনোই তার শ্রোতা বন্ধুদের বলে না যে ভূত প্ল্যানেটের ঘটনাগুলিকে সত্যি বলে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই টিম ভূত প্ল্যানেটের মধ্যে ভূত প্ল্যানেটের ঘটনাগুলিকে একটা এন্টারটেইন হিসেবে নেওয়াই হবে সবচেয়ে শ্রেয়। তার সঙ্গে বলতে চাই যে আপনারা আপনাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনা বা কারোর মুখ থেকে শোনা কোনো ঘটনা আমাদের কিভাবে পাঠাবেন। ঘটনা পাঠানোর জন্য অবশ্যই আপনাদের মেইল করতে হবে bhootplanet@gmail.com অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও আপনারা ঘটনাগুলি লিখে পাঠাতে পারেন। সমস্ত লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন সেকশনে। সো তোমরা সবাই ডেসক্রিপশন সেকশনে যাও এবং সেখান থেকে চেক আউট করে আমাদের ঘটনাগুলি আপনারা পাঠাতে থাকুন। সো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে নতুন কোনো সাসপেন্স ও হার্ডিং করা ভূতের গল্পের সঙ্গে। দিন লাভ ইউ গাইস, বাই বাই, টেক কেয়ার।